ভিডিও শুরুর আগে তোমরা ঝটপট জানিয়ে দাও তোমরা কে কে কোথা থেকে দেখছো, আর জানাতে ভুলো না আমাদের গল্প তোমাদের কেমন লাগছে। তখন আমি হরিণডাঙ্গা পোস্ট অফিসে সবেমাত্র চাকরিতে যোগ দিয়েছি। ডিসেম্বর মাস, হাড় কাঁপানো শীতের সময়। একা একটা বাসা ভাড়া করে থাকি, নিজে রান্না করে খাই। যেদিনকার কথা বলছি সেদিন কাজ সেরে অফিস থেকে বেরোতে বেশ অনেকটা রাত হয়ে যায়। বাইরে তখন প্রবল ঠান্ডা। পোস্ট অফিস থেকে আমার বাসার দূরত্ব ছিল বেশ অনেকখানি। হাঁটতে হাঁটতে শরীরটা বেশ ক্লান্ত লাগায় আমি ঠিক করি সেই রাতে বাড়ি ফিরে আর রান্না বান্না না করে বাইরে থেকেই খেয়ে বাসায় ফিরব। সেই মতোই এগোতে থাকি হারান চাচার দোকানের দিকে। কে জানে আজ এই ঠান্ডায় হারান চাচার দোকান এতক্ষণ খোলা আছে কিনা। মেঘে ঢাকা জ্যোৎস্না রাতে ঘন অন্ধকারে ঢাকা গ্রামের পথ তখন একেবারেই জনমানবহীন এবং নিস্তব্ধ। পথ চলতে চলতেই দূর থেকে আমার চোখে পড়ে হারান চাচার দোকানে তখনও হ্যারিকেনটা টিমটিম করে জ্বলছে। এই তো খোলা আছে দোকান, যাই পা চালিয়ে তাড়াতাড়ি যাই। ও হারান চাচা, এত রাত অবধি খোলা রেখেছ দোকান? এই তো বাবু, এইবার আস্তে আস্তে গোটাবো। তা খানিক পরে গুটিও। ভাত রুটি কিছু হবে নাকি? হায় রে পোড়া কপাল, ভাত মাছ তো একেবারেই শেষ গো বাবু। তা একটুখানি ঘুগনি আছে, আমি দু চারখান গরম গরম হাত রুটি আপনারে বানিয়ে দিতে পারি, তাইলে চলবে বাবু? হ্যাঁ হ্যাঁ চলবে কি গো, একদম দৌড়াবে। তুমি বানাও তাড়াতাড়ি, আমি বসি। হ্যাঁ হ্যাঁ বসেন বসেন, আমি এখনই দিচ্ছি। চাচা, আজ পথে গায়ে লোকজন এত কম কেন? ঠান্ডার জন্য নাকি? না না বাবু, শুধু ঠান্ডা না, আজ তো পূর্ণিমা, তাই। পূর্ণিমা? তাই জন্য? ঠিক বুঝলাম না চাচা। তা বুঝতে হলে আপনারে একটা গল্প শুনতে হবে। গল্প? আচ্ছা বেশ, তো বলো শুনি। এরপর সেদিন হারান চাচা আমাকে যে গল্পটা শোনায় সেটা শুনে আমি শুধু অবাকই হইনি, সে রাতে আমার আর ঘুম আসেনি এক ফোঁটাও। যখনকার কথা বলছি তখন হরিণডাঙ্গা গ্রাম ছিল প্রকৃতির এক শান্ত কোলে লুকিয়ে থাকা ছোট্ট এক জনবসতি। পাখির কলকাকলি, শীতল হাওয়ার মৃদু সুর আর ধানক্ষেতের মাঝে বয়ে চলা সরু খালের ধারা, এ সব কিছুই গ্রামটিকে স্বপ্নের মতো সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তবে সূর্যাস্তের পর থেকেই এই ছবির মতো সুন্দর হরিণডাঙ্গা গ্রামের চেহারা এক নিমেষেই যেন বদলে যেত। অন্ধকার ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চারপাশের জঙ্গল থেকে কেবল শিয়ালের ডাক ভেসে আসত। গ্রামের মানুষ
সন্ধ্যা নামতে নামতেই তাদের ঘরের দরজা জানলা সব বন্ধ করে ফেলত। সন্ধ্যার পর কেউ কখনো ঘরের বাইরে বেরোতো না এ গায়ে, কারণ গ্রামের ঠিক মাঝখানে অবস্থিত অভিশপ্ত পোড়ো কুয়োটা সেই জনমানবহীন নিস্তব্ধ নিশুতি রাতে জীবন্ত হয়ে উঠত। রাত গভীর হলেই কুয়ো থেকে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসত। কখনো তা মনে হতো শোকাতুর কোনো নারীর কান্না, আবার কখনো তা তীব্র আক্রোশে ভরা কোনো নারীর চিৎকারের মতো শোনাত। এই অভিশপ্ত পোড়ো কুয়োর সঙ্গেই যুক্ত ছিল এই গাঁয়ের জমিদার পরিবারে ঘটা এক করুণ কাহিনীর ইতিহাস। শ্যামলী ছিল হরিদাস রায়ের বড় মেয়ে। রূপে গুণে অতুলনীয় শ্যামলীর মন ছিল সহজ সরল, আর তার হৃদয়ে প্রেম ছিল গভীর ও নিষ্পাপ। ধনী জমিদার বংশের মেয়ে হয়েও শ্যামলী ভালোবেসেছিল তাদেরই গায়ের ছেলে রমেশকে। রমেশ ছিল এক দরিদ্র কৃষক পরিবারের নিতান্তই সাধারণ একটি ছেলে। শ্যামলী আর রমেশ প্রায়ই দেখা করত গ্রামের পেছনে বকুল বাগানে। রোজকার মতো সেদিন বিকেলেও তারা সেই বাগানে বসে কথা বলছিল। রমেশ, আমাদের ভালোবাসা তো সকলের মতো সহজ নয়। বাবা যদি জানতে পারে তবে আমাদের এক মুহূর্ত বাঁচতে দেবে না। আমরা একে অপরকে ভালোবেসে কোনো ভুল করিনি শ্যামলী। আমি জানি আমাদের ভালোবাসার পথ মসৃণ নয়, কিন্তু তোমার জন্য যে কোনো বিপদের মোকাবিলা আমি করতে পারবো। তুমি দুশ্চিন্তা করো না, তোমার বাবাকে আমি বোঝানোর চেষ্টা করব। তুমি আমার জীবনের সব কিছু রমেশ, কিন্তু আমার বাবার নিষ্ঠুরতা সম্পর্কে তুমি জানো না। আমি জানি তিনি কখনো আমাদের এক হতে দেবেন না, কিন্তু তোমাকে হারানোর চেয়ে মৃত্যু আমার কাছে অনেক অনেক সহজ। এইসব কথা বলো না শ্যামলী, একদম বলো না। কেন ভাবছো যে আমাদের ভালোবাসা কোনোদিন পরিণতি পাবে না? সেরকম হলে আমরা পালিয়ে যেতে পারি, নতুন জায়গায় নতুন জীবন শুরু করতে পারি। তুমি রাজি থাকলে আমি আমি সব কিছু করতে পারি। আমি রাজি, কিন্তু যদি কিছু হয়ে যায়, যদি... চুপ, একদম চুপ, কিচ্ছু হবে না। আমরা একসঙ্গে থাকব, কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। আচ্ছা বেশ। এইদিকে শ্যামলী আর রমেশের কথা গাছের আড়াল থেকে সব শুনে ফেলে জমিদারের এক বিশ্বস্ত কর্মচারী। খবর পৌঁছায় শ্যামলীর বাবা জমিদার হরিদাস রায়ের কানে। জমিদার হরিদাস রায় ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ক্ষমতালোভী মানুষ। প্রেম ভালোবাসা এসবের কোনো মূল্য তার কাছে ছিল না। তিনি শুধু বুঝতেন ধন সম্পদ এবং বংশমর্যাদা। বিশ্বস্ত কর্মচারী রাম সিংয়ের কাছে এই সংবাদ পেয়ে জমিদার হরিদাস রায় রেগে আগুন হয়ে উঠলেন। আমার মেয়েকে এক চাষার ছেলে ভালোবেসেছে, হ্যাঁ, এত বড় স্পর্ধা তার, এ আমি সহ্য করব না। কে এই রমেশ? তার সাহস হয় কিভাবে আমাকে অবজ্ঞা করার? এরপর জমিদার মশাই তার লোকদের আদেশ দিয়ে বললেন, যা, এখনই রমেশকে আমার সামনে নিয়ে আয়। তাকে এই আস্পর্ধার শাস্তি পেতেই হবে। আর শ্যামলীকেও আমি শিখিয়ে দেব জমিদারের কথার অবাধ্য হলে কি পরিণতি হয়। সেই রাতেই রমেশকে গভীর রাতে তার বাড়ি থেকে
ধরে আনে জমিদারের লোকেরা। শ্যামলী জানতো না তার বাবা এর মধ্যেই এইসব পরিকল্পনা করে ফেলেছেন। এই রমেশ, দরজা খোল, খোল দরজা। কিরে, দরজা খুলবি নাকি আমরা ভেঙে ঢুকবো? এই রমেশ, দরজা খোল, খোল দরজা। ঘুম ভেঙে উঠে রমেশ দরজা খোলে। কে কে তোমরা এত রাতে? কে আমরা? তোর মৃত্যুদূত। চল। কোথায় যাব? কোথায়? চল বলছি, জমিদার বাবুর হুকুম আছে। তা তা এখন এত রাতে কেন যাব? সকালে যাব। যাবিনি মানে? তোর বাপ যাবে। নে, ধর তো বেটাকে। কে তুই? নাম কি তোর? আমি আমি রমেশ। শ্যামলী কে তা তুই জানিস? হ্যাঁ, সে আপনার মেয়ে। ও আমার মেয়ে জানা সত্ত্বেও তুই ওর সঙ্গে মিশিস কোন সাহসে? আপনার মেয়ে আর আমি একে অপরকে ভালোবাসি, এতে অন্যায় কোথায়? জমিদার হরিদাস রায় হেসে উঠলেন, কিন্তু সেই হাসির মধ্যে ছিল নির্মমতা। ভালোবাসা? ভিখিরির বাচ্চা, তোর এত সাহস? তুই জানিস জমিদারের মেয়েকে ভালোবাসার কি মূল্য দিতে হয়? আমি তো কোনো দোষ করিনি, ভালোবাসা তো কোনো অপরাধ নয়। অপরাধ? হ্যাঁ, অপরাধ। তোকে চুরির অপরাধে আজ শাস্তি পেতে হবে। চুরি? হ্যাঁ হ্যাঁ, চুরি। এই কে আছিস? এই হারামজাদা আজ জমিদার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তাই ওকে আমি মৃত্যুদণ্ড দিলাম। যা, ওকে নিয়ে যা। জমিদার বাবু, এইভাবে আপনি একটা রমেশকে মেরে ফেলে ভালোবাসা আটকাতে পারবেন ভেবেছেন? আপনি অতি তুচ্ছ, আপনার ক্ষমতাও অতি তুচ্ছ। এই ভালোবাসার অভিশাপ আপনাকেও একদিন নির্মমভাবে হত্যা করবে, এই আমি বলে দিলাম। চলো, কে আছো? আমি আমি মরতে প্রস্তুত। এরপর ওই দিন রাতেই জমিদারের নির্দেশ মতো তার দুই ছেলে মণিলাল ও চুনিলাল দাঁড়িয়ে থেকে নির্মমভাবে খুন করায় রমেশকে। শ্যামলী, এই, তোরা তোদের কাজ কর, যা। আর 5টা দিনের মতোই ভোর হলো হরিণডাঙ্গা গ্রামে। গ্রামের কেউ টের পেল না
রমেশের এই পরিণতির কথা। শ্যামলী কল্পনাও করতে পারেনি তার বাবা জমিদার হরিদাস রায় এমন কিছু একটা ঘটাতে পারেন। দিন দুয়েক সে খুঁজে বেড়ালো তার রমেশকে, তাদের সেই বকুল বাগান, মাটির রাস্তা, নদীর পাড়ে। কিন্তু রমেশের সমস্ত চিহ্নটাই যেন মুছে গেছে হরিণডাঙ্গা গ্রাম থেকে। রমেশকে কিছুদিন খুঁজে না পেয়ে শ্যামলী তার বাবার সামনে এসে দাঁড়ালো। বাবা, বাবা, রমেশ কোথায়? আপনি তাকে কি করেছেন? তুই এত সাহসী হয়ে উঠেছিস যে আমায় প্রশ্ন করিস? হ্যাঁ, রমেশকে আমি পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। এবার তোর ভালোবাসার সাহস কমবে। শ্যামলীর সমস্ত শরীর শিউরে উঠল। শ্যামলী যেন নিজের কানে বিশ্বাস করতে পারল না এই কথাটা। তার পায়ের তলার মাটি থরথর করে কাঁপতে লাগল, তার হাত পা অবশ হয়ে গেল। নির্জীব পুতুলের মতো সে বসে পড়ল মাটিতে। ওদিকে জমিদার হরিদাস রায় নির্বিকার মুখে হুঁকো টানছেন। মেয়ের এই হাহাকার তাকে স্পর্শ করতে পারল না। আপনি আপনি আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু তাকে কেন? আমাদের আমাদের ভালোবাসার তো কোনো অপরাধ ছিল না। জমিদার রাগান্বিত কণ্ঠে বললেন, তুই যদি আমার মেয়ে হোস তবে এই ভালোবাসার গল্প এখানেই শেষ কর, নইলে রমেশের মতো তোকেও শাস্তি ভোগ করতে হবে। এই কথা শুনে শ্যামলী কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাত তখন দ্বীপ্রহর। ফুলের মতো কোমল মেয়েটি তখন যেন বদলে গিয়েছে একেবারে। খোলা চুলগুলো তার রাতের হাওয়ায় উড়ছে, দু চোখে প্রতিশোধের আগুন, ঠোঁটের কোণে চাপা ক্রোধ। জমিদার বাড়ির বড় ফটক থেকে বেরিয়ে এলো শ্যামলী। সে সেই অভিশপ্ত কুয়োর পাশে গিয়ে একা একা দাঁড়ালো। তার চোখে ছিল অশ্রু আর হৃদয়ে প্রতিশোধের আগুন। আমি আমি তোমার কাছে আসছি রমেশ, কিন্তু আমার মৃত্যু এখানে শেষ হবে না। যারা যারা আমাদের আলাদা করেছে তাদের রক্তে এই কুয়ো ভেসে যাবে। আমি আমি তোমার কাছে আসছি রমেশ। আর এরপর থেকেই সেই অভিশপ্ত কুয়োতে শুরু হলো সব ভয়ঙ্কর ঘটনা। জমিদার পরিবারে একের পর এক অপমৃত্যু ঘটতে লাগলো। প্রথমে জমিদারের বড় ছেলে মণিলাল এক রাতে নিশির ডাকে সাড়া দিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে মরল। কে 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 ওটা? শ্যামলী? হ্যাঁ, আমি তোর বোন শ্যামলী। আমাকে মারিস না শ্যামলী, মারিস না। তোরা কেউ কেউ রক্ষা পাবি না। সবাই একে একে শেষ হয়ে যাবি। সবাইকে আমি শেষ করবো একে একে।
তারপর জমিদারের ছোট ছেলে চুনিলাল পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মরল। সেই নিশি নাকি জলের মধ্যে তার পা ধরে টেনে ডুবিয়ে মেরেছিল। আমাকে 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 ছেড়ে দে শ্যামলী, আমি আমি ক্ষমা চাইছি। না, কাউকে ছাড়বো না, আমি কাউকে না। তোরা তোরা রমেশকে ছেড়েছিলি, আমাকে ছেড়েছিলি, ছাড়বো না। এরপর পুত্রশোকে কাতর জমিদার হরিদাস রায় এক রাতে কুয়োর পাশে গিয়ে দাঁড়ালেন। আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, শ্যামলী, শ্যামলী, আমি মা ক্ষমা চাই, আমাকে ক্ষমা কর মা, আমাকে ক্ষমা কর। তখন কুয়োর ভেতর থেকে শ্যামলীর ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল, ক্ষমা? তুমি কি আমাকে ক্ষমা করেছিলে? রমেশকে করেছিলে? আমাদের ভালোবাসাকে বুঝেছিলে? না, বোঝনি। আর এখন আশা করছো আমি বুঝবো? না, বুঝবো না। আমাদের ভালোবাসার অভিশাপে নিশ্চিহ্ন হবে তোমার গর্বের রায় পরিবার। প্রতিশোধের আগুনে দাও দাও করে জ্বলবে তোমার অহংকার, নির্মমতা আর নিষ্ঠুরতার দম্ভ। আমি আমি আর কখনো থামবো না বাবা, কখনো না। কুয়োর পাশে দাঁড়িয়ে শ্যামলীর ছায়ামূর্তি তখন ক্রোধের আগুনে রুদ্র রূপ ধারণ করেছে। সেই বিভৎস রূপ দেখে বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে থরথর করে। এরপরই সেই কুয়োর ভেতর থেকে একটা দমকা হাওয়া এসে শূন্যে তুলে ধরে জমিদারের দেহ। কিছুক্ষণ পর সব কিছু শান্ত হয়ে গেল। জমিদার হরিদাস রায়ের নিথর দেহ তখন ভুলুণ্ঠিত, তার মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছে রায়বাড়ির শুকনো মাটিতে। পরদিন সকালে জমিদারের বিকৃত দেহ পাওয়া গেল সেই কুয়োর পাশ থেকেই। গ্রামের পণ্ডিতরা বললেন, দেখো, শ্যামলীর আত্মা শান্তি পাবে যদি তার প্রতি অন্যায়ের জন্য এই রায় পরিবারের কেউ আসছে রক্ত পূর্ণিমার রাতে ওই কুয়োর কাছে গিয়ে শ্যামলীর কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চায়। ঠিক হলো, জমিদার হরিদাস রায়ের ছোট মেয়ে সোনালি যাবে ক্ষমা প্রার্থনা করতে। তখন মধ্যরাত্রি, রক্তচাঁদের আলোয় উদ্ভাসিত গোটা জঙ্গলের পথ। সোনালি তার দিদি শ্যামলীর কাছে কুয়োর দিকে এগোতে থাকল। অবিরাম ঝিঝির ডাক আর জ্যোৎস্নার রক্তাভ আলোয় জঙ্গলে ঘেরা পরিত্যক্ত জমিদার বাড়ির কুয়ো তখন যেন সাক্ষাৎ
মৃত্যুদূত। দিদি, 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 আমি সোনালি, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। চারিদিক একেবারে নিশ্চুপ, যেন শ্মশানের নীরবতা সম্পূর্ণ জঙ্গল জুড়ে। সোনালি আবার ডাকলো, দিদি, দিদি, তুমি আসবে না আমার কাছে? বলবে না কথা? তারপর হঠাৎ একটা দমকা হাওয়া কুয়ো থেকে উঠে এসে শো শো শব্দে ঘুরতে থাকলো সোনালির চারপাশে। দিদি, আমাদের ক্ষমা করো। আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, সে অন্যায় সব ক্ষমার ঊর্ধ্বে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। দোষীরা তো সবাই শাস্তি পেয়েছে দিদি, আর কোনো পুরুষ বেঁচে নেই আমাদের বংশে। তোমার কাছে প্রাণ ভিক্ষা চাইছি আমি, ক্ষমা করো আমাদের, মুক্তি দাও এই অভিশাপ থেকে, মুক্তি দাও। আমার, তুই এসেছিস আমার কাছে? কতদিন কতদিন তোকে দেখিনি। যখন ওই হিংস্র জন্তুগুলো আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, তখন তুই কত ছোট। আর আর শেষ পর্যন্ত তোকে আসতে হলো রায় বংশকে অভিশাপ মুক্ত করতে। ঠিক আছে, আমি আর কাউকে মারবো না, কিন্তু আমি এখানেই থাকবো, সত্যি ভালোবাসার রক্ষা কবচ হয়ে। যে বা যারা যতবার সত্যি ভালোবাসার গলা টিপে হত্যা করবে, ততবারই আমি জাগবো, আর ততবারই আমি ফিরে ফিরে আসবো। এই বলেই শ্যামলীর সেই ছায়ামূর্তি বিলীন হয়ে গেল রাতের আকাশে। মেয়ের অভিশাপ থেকে মুক্তি পেল রায় পরিবার। কিন্তু এখনো প্রতি পূর্ণিমার রাতে কুয়োর ধারে শ্যামলীর উপস্থিতি টের পাওয়া যায়, যেন সে এখনো পাহারা দিচ্ছে সত্যিকারের ভালোবাসার অতীন্দ্র প্রহরী হয়ে।